আমন্ত্রণ প্রবাসী বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাবেয়া স্মৃতি। মালয়েশিয়াতে অন্য দেশের কর্মী নিয়োগের ক্ষেত্রে FWCMS এর মাধ্যমে আবেদন করার অনুমোদন দিয়েছে দেশটির সরকার। বিদেশি কর্মী নিয়োগে কোটার অনুমোদন প্রক্রিয়ায় সংস্কারের অংশ হিসেবেই নেওয়া হয়েছে এই উদ্যোগটি, জানিয়েছে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়। নতুন এই ব্যবস্থার মাধ্যমে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন নিয়োগকর্তারা। প্রাথমিকভাবে আগে থেকেই জমা দেওয়া 548টি প্রতিষ্ঠানের 22,000-এরও বেশি কোটা আবেদনের প্রক্রিয়াকরণ শুরু করার কথা জানিয়েছে মন্ত্রণালয়। এছাড়াও বিমানবন্দরে বিদেশি কর্মীদের জন্য বিশেষ ট্রানজিট ওয়ান স্টেপ সেন্টার স্থাপনের নিশ্চয়তা দেওয়া হয়েছে। বিদেশি কর্মীদের নিরাপত্তা যাচাই বাছাই কাজের অনুমতিপত্রের অনুমোদন দেওয়ার ক্ষমতা থাকবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে। Adalah permohonan kota pekerja asing akan dilaksanakan melalui modul e-kota dalam sistem FWCMS. লন্ডনে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে সাউথ এশিয়ান আর্টস ফেস্ট এর প্রি লঞ্চ ফেস্টিভ্যাল সেলিব্রেশন। এই অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে দ্য কাউন্সিল অফ এশিয়ান পিপল, হ্যারিঙ্গে কাউন্সিল, কোলাস আর্টস এবং উড গ্রিন বিটস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন সেখানে সংগঠনের চেয়ারপারসন জনাব জুনেদ আহমেদ এবং বক্তব্য রেখেছেন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিস্টার JP আগারওয়াল। উপস্থিত ছিলেন সেখানে হ্যারিঙ্গে কাউন্সিলের ক্যাবিনেট মেম্বার মিস্টার আতা বার্ক আকসিদ সহ আয়োজক কমিটির সদস্য জুলাইকা বেগম, নিমপিয়া চৌধুরী, নুপ্পি আনসুমান, তাহসিন বাপ্পি, ইমাম কাদের সহ আরও বেশ কয়েকজন। আয়োজকরা জানিয়েছেন যে আগামী 12 জুলাই ডাকেটস কমন পার্কে অনুষ্ঠিত হবে এই বর্ণাঢ্য উৎসবটি। অনুষ্ঠানে থাকবে সেখানে সাউথ এশিয়ান হেরিটেজ এক্সিবিশন, স্ট্রিট ফুড, সাংস্কৃতিক পরিবেশনা এবং লাইভ কনসার্ট। I'm the Cabinet Member for Communities in the London Borough of Haringey. We have a festival coming up on 12th of July in Duckett's Common. On the 12th of July. You've got the details. I think what's most important here is to say that this kind of event brings communities together. I'd like to invite everyone, all our residents in Haringey and outside Haringey, to come and celebrate with us on Sunday 12th of July at Duckett's Common Park from 12 to 8 p.m. প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। অবশ্য কবে নাগাদ প্রধানমন্ত্রী যাবেন তা পরে নির্ধারিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাতের পর পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের এই কথা জানিয়েছেন উপদেষ্টা। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। এ সময় দেশটির ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেন তিনি। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপরাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ। পরে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাতের বিষয়বস্তু গণমাধ্যমের সামনে তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, রিয়াদের সঙ্গে একটি শক্তিশালী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ঢাকার। ভবিষ্যতে দুদেশের পারস্পরিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও উচ্চতায় যাবে এমন আশা প্রকাশ করেন উপদেষ্টা। জানান, সাক্ষাতের সময়ে উঠে এসেছে মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। It is significant in our bilateral relationship. It is a significant moment in the visibility of the government of Bangladesh to the world under the leadership of Tariq Rahman. Now, Middle East is a very strong partner. So Saudi Arabia, we consider it not just a bilateral partner, but a very brotherly partner. And, with Saudi Arabia, we will work very closely in our tenure in government. প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরে আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান, এমনটাও জানান পররাষ্ট্র উপদেষ্টা। Extended an invitation from His Highness the Crown Prince to our Honorable Prime Minister Tariq Rahman to visit the Kingdom of Saudi Arabia. What is significant here is that expressions of interest of both ways. Our Honorable Prime Minister has accepted the invitation from the Kingdom of Saudi Arabia, which His Highness has extended, the Crown Prince. রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।
সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, এই সংস্থাটি বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠতে পারে। এক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে সার্ককে আবারও কার্যকর এবং বাস্তবসম্মত একটি আঞ্চলিক সংস্থায় পরিণত করতে কাজ করবে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি ও সদস্য দেশগুলোর মধ্যে আস্থা ফেরানো নিয়ে সেমিনার। আয়োজক ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিস। আয়োজনে মূল প্রবন্ধ পড়েন দিল্লিতে বাংলাদেশের সাবেক হাই কমিশনার তারেক এ করিম। সে সময় প্রেজেন্টেশনে দক্ষিণ এশিয়ার মানচিত্র নিয়ে আপত্তি করেন ভারতীয় এক কূটনীতিক। জবাবে এটা কেবল উপস্থাপনার জন্য বলেও জানান প্রবন্ধকার। The map of India depicted here is incorrect. This map is for representational purposes. It does not project actual boundaries. অনুষ্ঠানে প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সার্কের পুনরুজ্জীবনে দরকার রাজনৈতিক সদিচ্ছা, পাশাপাশি প্রাতিষ্ঠানিক সংস্কার ও সক্ষমতা বাড়ানোর কথাও বলেন তিনি। SARC's challenges are not only political, they are also institutional. সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, এটি প্রাতিষ্ঠানিকও। সংস্থাটির বাস্তবায়ন সক্ষমতা আরও শক্তিশালী করা, আর্থিক ভিত্তি সুদৃঢ় করা, বিশেষায়িত কাঠামোগুলোকে আরও কার্যকর করা এবং সিদ্ধান্ত বাস্তবায়নে জবাবদিহিমূলক অনুসরণ সংস্কৃতি গড়ে তোলা জরুরি। সার্কের মাধ্যমে আমাদের একটি নতুন, টেকসই ও স্থিতিশীল রাজনৈতিক সংলাপের পরিবেশ গড়ে তুলতে হবে। আমাদের লক্ষ্য হওয়া উচিত যেন দ্বিপাক্ষীয় উত্তেজনা আঞ্চলিক সহযোগিতার প্রতিটি ক্ষেত্রকে অচল করে না দেয়। Without trust, connectivity becomes difficult. বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সার্কের সব সদস্য রাষ্ট্রের সাথে আলাদাভাবে যোগাযোগ করছে ঢাকা। এটিকে কার্যকর করতে সবাই ইতিবাচক বলে দাবি তার। In the coming months, subject to consultation with SARC member states, আগামী মাসগুলোতে সার্কভুক্ত দেশগুলোর সাথে পরামর্শক্রমে ধাপে ধাপে কিছু উদ্যোগ গ্রহণ করছি। এছাড়া সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে আরও বিস্তৃত কূটনৈতিক যোগাযোগের বিষয়টিও আমরা বিবেচনা করতে পারি। of a senior officials meeting. শামা ওবায়েদ বলেন, সার্ক ও বিমস্টেক দুটির সাথেই থাকবে বাংলাদেশ। A confident Bangladesh can support both SARC and BIMSTEC. লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ফুটবলের ব্যাকরণ কি তবে বদলে যাচ্ছে ট্রাম্পের আদেশে? রেফারির দেখানো লাল কার্ডের রং কি ফিফার আইনে ফিকে হয়ে গেল হোয়াইট হাউসের এক ফোনে? ওয়েফা এবং বেলজিয়ামে যেখানে বালোগানের শাস্তি উঠিয়ে নেওয়ার রায়কে সম্পূর্ণ অবৈধ এবং প্রহসন বলে নাকচ করছে, ঠিক সেখানে ফিফা প্রধানের দাবি এই সিদ্ধান্তটি তাদের স্বাধীন বিচারিক কমিটির। বিশ্বমঞ্চের নিরপেক্ষতার গায়ে ক্ষমতার এই নজিরবিহীন আঁচ নিয়ে থাকছে এবারের প্রতিবেদনটি। বসনিয়ার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগান। নিয়ম অনুযায়ী বেলজিয়ামের বিরুদ্ধে শেষ 16 ম্যাচে তার নিষেধাজ্ঞা ছিল অবধারিত, কিন্তু মাঠের সেই লাল কার্ডের রং মুছতে পর্দার আড়াল থেকে নেমে এলো খোদ মার্কিন রাষ্ট্রশক্তি। প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা মিস্টার ডোনাল্ড জে ট্রাম্প, প্লিজ। ট্রাম্প সরাসরি ফিফাতে হস্তক্ষেপ করার নজিরবিহীন ঘটনা প্রমাণিত হয়েছে বলছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। ফিফা সভাপতিকে ফোন করে বালোগানের লাল কার্ড বাতিল করতে বলেন ট্রাম্প। তারপর হোয়াইট হাউস ও মার্কিন প্রশাসন ফিফার উপর রাজনৈতিক চাপ ও হুমকি সৃষ্টি করে। এতেই থামেনি, হাই প্রোফাইল আইনজীবীদের নিয়োগ করে 5 দিনের মাথায় ধারা 27 খাটিয়ে নিষেধাজ্ঞা তুলে নিলে বালেগান বেলজিয়ামের বিপক্ষে খেলার অনুমতি পান। অবশ্য এবারের বিরোধিতা করলেন ট্রাম্প। আমার মনে হয়নি এটি ফাউল ছিল। দুজন দুর্দান্ত অ্যাথলেট গতি সামলাতে না পেরে ধাক্কা খেয়েছিল। ফিফা অত্যন্ত চমৎকার একটি সিদ্ধান্ত নিয়েছে। রেফারির সিদ্ধান্তটি ছিল ভয়াবহ, অথচ কেউ তা নিয়ে কথা বলছে না। 1962 সালের পর এই প্রথম বিশ্বকাপের নিয়মের দেয়াল ভেঙে ধারা 27-এর ছায়ায় বালেগানকে দেওয়া হলো মুক্তি। ক্ষুব্ধ বেলজিয়াম অবশ্য এই সিদ্ধান্তের বিপরীতে আপিল করেছে। অবশ্য ফিফা বেলজিয়ামের সেই আপিল প্রত্যাহারও করে দিয়েছে। দেশটির ফুটবল কোচ একে বলছে এপ্রিল ফুল। ওয়েফা তো সরাসরি বলেই দিয়েছে ফিফার রায় শতভাগ অবৈধ। তবে নিজের সাফাইতে অবিচল ফিফা প্রধান। ফিফার বিচারিক কমিটি সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে। হ্যাঁ, প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে ফোন করেছিলেন সত্য, তবে আমি তাকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলাম যে বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অধীনে হয়েছে। আমরা সবসময় আইনের শাসনকে শ্রদ্ধা করি।
বালেগান বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামছেন, কিন্তু ট্রাম্পের এই পলিটিক্যাল গোল ফুটবল ইতিহাসের গায়ে নিরপেক্ষতার যে দাগ রেখে গেল তা সহজে মুছবার নয় বলছেন বিশ্লেষকরা। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস। এদিকে ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ বেলজিয়ামের মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় ভোর 6টার দিকে সিয়াটলের লুমেন ফিল্ডে অনুষ্ঠিত হবে ডু অর ডাই এই ম্যাচটি। সর্বশেষ রাউন্ড অফ 32 এর ম্যাচে বসনিয়াকে 2-0 গোলে হারিয়ে আত্মবিশ্বাসী যুক্তরাষ্ট্র। মাঠে ফোলারিন বালুগুন এবং ক্রিশ্চিয়ান পুলিসিচের ওপর ভরসা থাকবে স্বাগতিকদের। অন্যদিকে সেনেগালের বিপক্ষে 2 গোলে পিছিয়ে থেকেও 3-2 ব্যবধানে দারুণ প্রত্যাবর্তনের জয় নিয়ে শেষ 16তে এসেছে বেলজিয়াম। কেভিন ডি ব্রুইন, জেরেমি ডোকু এবং রোমেলা লুকাকুর নেতৃত্বে মাঠে নামবে বেলজিয়াম। বৈরী আবহাওয়ার কারণে আর্জেন্টিনা দলের আটলান্টাগামী ফ্লাইট দেরিতে ছাড়ে, ফলে নির্ধারিত সময়ের অনেক পরে হোটেলে পৌঁছায় লিওনেল মেসির এই দলটি। নকআউট ম্যাচের আগে বিশ্রামে বিঘ্ন পড়ায় কিছুটা উদ্বেগে কোচ লিওনেল স্ক্যালোনি। মিয়ামি থেকে আটলান্টার উদ্দেশ্যে দলের ফ্লাইটটি নির্ধারিত সময়ের 15 মিনিটেরও বেশি সময় দেরিতে উঠতে বাধ্য হয়। আটলান্টায় প্রবল বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ের কারণে এই বিলম্ব ঘটে। বিমানবন্দর থেকে বাসে করে হোটেলে পৌঁছাতে স্থানীয় সময় প্রায় মধ্যরাত হয়ে যায়, ফলে খেলোয়াড়দের বিশ্রামের সময় কমে যায়। ভ্রমণের ক্লান্তিও ছিল স্পষ্ট, তবে সব বাধা পেরিয়ে দল এখন মিশরের বিপক্ষে গুরুত্বপূর্ণ নকআউটের ম্যাচের প্রস্তুতিতে পুরো মনোযোগ দিচ্ছে। কেবল ইরান নয়, প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হারিয়েছে পুরো বিশ্বই। ইরানি গণমাধ্যম ইরান রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন বাংলাদেশের সংসদ স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন। ইরানি জনগণের ঐক্যের সাথে তুলনা দিয়ে তিনি বলেছেন যে দেশের দুর্দিনে পুরো জাতি যেন ইরানিদের মতো জীবন দিতে ঐক্যবদ্ধ থাকে। ইরানকে আগ্রাসনের শিকার দেশ উল্লেখ করে স্পিকার বাংলাদেশের সরকার এবং জনগণের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে ঢাকা এবং তেহরানের মধ্যে চমৎকার সম্পর্ক বিদ্যমান বলেও মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন। প্রয়াত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় শ্রদ্ধা জানাতে সম্প্রতি দেশটিতে রাষ্ট্রীয় সফরে যান তিনি। তাদের ছিন্ন ভিন্ন দেহ যখন এটাতে কেবলমাত্র ইরান তাদের নেতাকে হারায়নি, মুসলিম বিশ্বের প্রতিটি মানুষ এতে শোকাভিভূত হয়েছে। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জনগণের একজন প্রতিনিধি হিসাবে আমি এখানে এসেছি তাদের এই শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্যে। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।